জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আহ্বায়ক কমিটি। স্বাগত জানিয়েছেন তাদেরকে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। নতুনদের আগমন ও আগামীর রাজনীতি নিয়ে আলোচনা করছে আজ ভোটের প্রেরণে যুক্ত আছি আমি সিফাত শাহরিয়ার। শুরুতে সমসাময়িক ভোটের রাজনীতি নিয়ে আজ কি থাকছে তা জেনে নেব। আমরা যেটি দেখতে পাচ্ছি আজকে তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটির হাসনাত আবদুল্লাহ তিনি যেটি বলেছেন, ক্ষমতায় কে যাবে সেটি নির্ধারণ হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে নয়। বিভাজনের রাজনীতি উঠছে গিয়ে একতার রাজনীতি শুরু হবে বলে তিনি জানান। এর পরই দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তরুণদের স্বপ্ন দেখে নতুন সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের গণপরিষদ নির্বাচনের দাবি জানায়। অর্থাৎ তারা দুজনই যখন কথা বলেছেন, নতুন রাজনীতি যে বন্দোবস্ত সেটি কথা বলেছেন। আখতার হোসেন ইতিমধ্যে গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন, যেহেতু তিনি যেটি বলেছেন যে তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হবে যদি নতুন সংবিধানের মাধ্যমেই বাংলাদেশ পরিচালিত হয়। তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন এবং হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছে যে বাংলাদেশ থেকেই মূলত কারা ক্ষমতায় থাকবে সেটি নির্ধারণ হবে। এদিকে চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচন বিরাট সুযোগ এবং তিনি বলেছেন এই সুযোগকে সকলে মিলে একসাথে কাজে লাগাতে হবে জনগণকে নিরাপদ রাখতে গেলে। এবং তিনি সেখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কেউ নেই, সকলে সমান অধিকার পাবে নাগরিক হিসাবে। এদিকে নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি যেটি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সরকারকে তাদের সক্ষমতা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি সরকারকে। আগামী নির্বাচনে তারা 300 আসনে প্রার্থী দেবেন বলেও তিনি জানিয়েছেন। নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে এবার বিস্তারিত আলোচনায় আজ আমাদের সাথে যুক্ত হবেন সদ্য আত্মপ্রকাশ পাওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। তারেক রেজা, আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আপনিও দায়িত্বে আছেন। আপনারা এই যে গণ অভ্যুত্থান আন্দোলন সবকিছুর সাথে যুক্ত ছিলেন, এই নতুন দল কেন মানুষ পছন্দ করবে? আচ্ছা, আমি আপনাকে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং ছোট্ট করে একটু কারেকশন দিতে চাই। একটু পরিবর্তন এসেছে। আগে একটা আমাদের পলিটিক্যাল একটা উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি, এখন বর্তমানে আমরা একটি পলিটিক্যাল পার্টিতে এসেছি, এটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সো এটা অনেক সময় ভুল হয়ে যেতে পারে আসলে কমিটি নাকি পার্টি। সো আমরা এখন পার্টি। ধন্যবাদ। আপনার প্রশ্নটা যে নতুন দলকে মানুষ কেন পছন্দ করবে, তাই তো? জি, একদম। মানুষ কেন পছন্দ করবে এই নতুন রাজনৈতিক দলকে? জি, দেখুন, আমরা একটু জুলাইয়ে ফেরত যাব, যে আজ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ ঘটল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলা হয়েছিল যে একটি নিরপেক্ষ রাজনৈতিক প্ল্যাটফর্ম। এর কারণ ছিল যে আপনার বাংলাদেশে এমন একটি সিস্টেম, এমন একটি কালচার, বা সেটা ফ্যাসিস্ট সিস্টেমের তাদের সফলতা বা যেভাবে আমরা দেখি না কেন, বাস্তবতা এটাই ছিল যে আপনি বিএনপি হোক, আপনি জামাত হন, বা আপনি অন্য কোনো যেটি সরকারের সরাসরি থ্রেট, পলিটিক্যাল থ্রেট যারা ছিল, তাদের হয়ে যখন আপনি আন্দোলন করেন তখন আপনি যেমন সমর্থন পাচ্ছেন না। যেমন আমরা দেখেছি গত বছর এই যে সর্বশেষ যে ডামি ইলেকশন হলো, ডামি ইলেকশনের আগে কিন্তু 28 অক্টোবরে বিএনপি কিন্তু বিশাল প্রায় 4-5 লাখ মানুষের জনসমাগম করেছিল এবং সেখান থেকে কিন্তু আমরা অনেক ভালো কিছু আশা করেছিলাম। আমি ব্যক্তিগতভাবে নিজেও সেখানে গিয়েছিলাম, যদিও আমি একজন অন্য দলের কর্মী, আমি গণতান্ত্রিক ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ছিলাম। কিন্তু আমি আমাদের উপদেষ্টা আসিফ ভাই সহ আমরা কিন্তু সেখানে ছিলাম। সেদিন আমরা দেখেছিলাম তাদের শক্তিমত্তা, কিন্তু সাধারণ জনগণের যে অকুণ্ঠ সমর্থন
এবং তাদের রাজপথে নেমে আসার যে ঘটনা সেটা কিন্তু অনুপস্থিত ছিল, যার ফলে কিন্তু গত 16 বছরে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা কখনোই কিন্তু উৎখাত করতে পারিনি। আমি এখানে যে বিরোধী দলগুলোকে যে একেবারেই তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছি, ব্যাপারটা মোটেও তা নয়, কিন্তু একটা বাস্তবতা কিন্তু ছিল, যে বাস্তবতা এমন একটি ছিল মানুষের মধ্যে এমন কিছু চিন্তা বলেন বা কিছু তাদের কিছু অবজারভেশন আছে যে যে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা সুযোগের অভাবে ফ্যাসিস্ট নয়, অর্থাৎ মানে তারা কেউ কম খারাপ নয়, কাজেই একজন খারাপকে রিপ্লেস করে আরেকজন খারাপকে আনবো, এর জন্য তো আমার নিজের জীবন দেওয়ার আসলে কোনো মানে থাকে না। এই রকম একটি আমরা কিন্তু একটি অবজারভেশন মানুষের মধ্যে কিন্তু আমরা পেয়েছি। এটা কিন্তু অবাস্তব নয়, এটা কিন্তু মোটেও ডিনাই করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন অনেকে কিন্তু এখনও এভাবে বলে যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি কিন্তু পার্সোনালি বলবো না, আমরা অ্যাজ এ কমিউনিটি আমরা কিন্তু এই জিনিসটার বিরোধিতা সবসময় করেছি। আমরা সবসময় বোঝানোর চেষ্টা করছি ফ্যাসিস্টের থেকে খারাপ কেউ হতে পারে না, ফ্যাসিস্টের সাথে কারোর তুলনাও হতে পারে না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে বড় ফ্যাসিস্ট দল। কিন্তু এই যে জনমানুষের মধ্যে যে অনেকের মধ্যেই একটা বিশাল অংশের মধ্যে যে একটি আবদ্ধ চেতনা, একটা চিন্তা যে আসলে না আসলে আমাদের রিপ্লেসমেন্ট নাই, এই জায়গাটা কিন্তু এই ভ্যাকুয়ামটা কিন্তু পূরণ করেছিল জুলাই অভ্যুত্থানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জনগণ রিগার্ডলেস অফ এইজ, জেন্ডার, পলিটিক্যাল আইডেন্টিটি এবং আপনার হচ্ছে সব কিছু বাদ দিয়ে সকল মানুষ কিন্তু কাতারে কাতারে নেমে এসেছিল। এবং যখন আপনার মনে আছে যে নাহিদ ভাই সহ 6 সমন্বয়ককে যখন হচ্ছে ডিবি গুম করে রাখার পরে একটা সময় জোরপূর্বক তাদেরকে থেকে যে আন্দোলন বন্ধ করে দেওয়ার যে একটি বিবৃতি পাঠ করানো হয়, তারেক রেজা আপনাকে একটু থামাতে চাই, আমরা আবার আসবো এই প্রসঙ্গে এবং তখন আপনার থেকে জানতে চাইবো যে এই যে তরুণরা আপনাদেরকে পছন্দ করবে, কিন্তু যারা পুরাতন একটা বন্দোবস্ত রয়েছে তারা আপনাদেরকে কেন পছন্দ করবে, তাদের জন্য আপনারা কি রেখেছেন, কিংবা পারস্পরিক সম্পর্ক জায়গা থেকে বিরোধী দল কিংবা আপনাদের যারা বিপরীতে কাজ করবে তাদের জন্য আপনাদের কি মনোভাব থাকবে, এই সব বিষয় নিয়ে জানবো। তবে যাব দর্শক, ভোটের ট্রেন থেকে একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর স্বাগত। আমাদের সাথে ভোটের ট্রেনে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। তারেক রেজা, আপনাকে আবারও স্বাগতম, আপনার সাথে যুক্ত হচ্ছি। যেটি বিরতির আগে জানতে চেয়েছিলাম যে পুরনো বন্দোবস্ত যারা রাজনীতি করছেন তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে? জি ধন্যবাদ। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যারা করছেন আসলে এটা এই পুরনোর সংজ্ঞা যদি আমরা করি, অনেকে হয়তো আমরা চিন্তা করি পুরনো বলতে হয়তো গত 10-20 বছরের যে একটি পলিটিক্যাল কালচার, যেটাকে আমরা হচ্ছে যে কম্পিটিং ক্লায়েন্টিজম একটা যে ছিল 1990-এর পরে, অর্থাৎ এরশাদের যেই পতনের পর আমরা যে একটি গণতন্ত্রের ধারা পেয়েছিলাম, তো সেইটি হয়তো আমরা মিন করি। আসলে বিষয়টি তা নয়। আমরা আসলে পুরনো বন্দোবস্ত বলতে এই যে পুরো সিস্টেমটা, যেটা গত 300 বছরের যেটি কলোনিয়াল সিস্টেম, যেটি আসলে ইংরেজরা আসার পরে যে তাদের গড়ে দেওয়া যে আমলাতন্ত্র, তাদের গড়ে দেওয়া যে পুলিশ থেকে শুরু করে পুরো সিস্টেমটা আজকে আমরা বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছি। তো পুরনো বন্দোবস্তের ব্যাপারটা এতটাই আসলে ডিপ রুটেড যে এই জায়গাটা নিয়ে যখন আমরা কথা বলি, এই জায়গাটা আসলে এই বার্তাটা অনেকের কাছে স্পষ্ট করে দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়, এবং দেখা যাচ্ছে যে অনেকে মিসকমিউনিকেশন তৈরি হয় এবং অনেকে আমাদেরকে ভুল বুঝেন। আমরা হয়তো অনেকে মনে করেন যে তাদেরকে আমরা ক্যান্সেল করতে চাচ্ছি, হয়তো আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে ক্যান্সেল করতে চাচ্ছি, আমরা হয়তো তাদের পলিটিক্যাল লিগাসিকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা সেই জায়গাগুলো আসলে এই যে মিসকনসেপশন যে তৈরি হয়, সেই জায়গাটা কিন্তু আমাদের খুব সতর্কভাবে হ্যান্ডেল করা দরকার। আমরা যেটা বলতে চাই সেটা হলো যে নতুন সিস্টেম, এইখানে নতুন সিস্টেমটা এমন একটি সিস্টেম হবে যে সিস্টেমে আসলে নতুন, অর্থাৎ যারা হচ্ছে নবীন আছেন এবং যারা নবীনদের যেই উদ্যম, তাদের যে সাহস এবং তাদের যে দেশপ্রেম, সেটির সাথে সাথে প্রবীণদের যেই অভিজ্ঞতা, তার একটি মিশেল হবে এবং সেটি হবে বাংলাদেশের মূল চালিকা শক্তি। আমরা অনেক গোড়ার আলাপে যাচ্ছি, আমরা বলছি যে সংস্কার করতে হবে, আমরা বলছি আমলাতন্ত্রের সংস্কার করতে হবে, আমরা বলছি পুলিশের সংস্কার করতে হবে, আমরা বলছি যে পুরো রাষ্ট্র ব্যবস্থার একেবারে গোড়া যেটা হচ্ছে যে সংবিধানের সংস্কার করতে হবে, আমরা তার জন্য আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এই সব কিছু না আমাদের আসলে নতুন বন্দোবস্ত, আমরা যে জিনিসটা বলছি তার জন্য অনেক বেশি জরুরি। এই নতুন বন্দোবস্তে আমরা কেন আসতে চাই, কেন জরুরি, তার প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে যে 47-এর পর 52 এসেছিল, 52-এর পর
66 69 এসেছিল, তারপর আবার 71 আসলো। 71 আসার পরে আমরা ভেবেছিলাম যে ফাইনালি আমরা হয়তো মুক্তি পেয়ে গেলাম, কিন্তু না, দেখা যাচ্ছে 71-এর পর আবার 75 আসলো, 75-এর পর আবার 90 আসা লাগলো, এবং সর্বশেষ আবার 2013 থেকে শুরু করে 2018 এবং 2024 সর্বশেষ আসলো। এই যে একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গিয়েছি, এই সাইকেল থেকে আমাদেরকে বের হতে হবে। আর যেন কখনো 24 যেমন আমাদের জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন, কিন্তু 24 আমাদের জন্য একটা রেড লাইনও বটে। যে এমন রক্তক্ষয়, আপনি বা আপনারা যে সংবিধান সংস্কারের কথা বলছেন, এটি কি পুনর্লিখন নাকি কোনো কোনো নির্দিষ্ট বিষয়কে সংস্কার করেই সেটি দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাওয়ার যে কথাটি সেটি বলছেন? যে আমরা পুনর্লিখনের কথাই বলছি, এটা খুব ক্লিয়ার। পুনর্লিখনের মানে এই না যে সংবিধানের প্রতিটি ধারা পরিচ্ছেদ সবকিছু আপনাকে একেবারে মূলোৎপাটন করতে হবে। আমরা যেটা বলছি সেটা হলো যে জনগণ তারা প্রতিনিধি নির্বাচন করবেন, যে হ্যাঁ ঠিক আছে, আপনি আমার যেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনি ঘটাবেন, একটি নতুন সংবিধান আমাদেরকে উপহার দিবেন। সেখানে হয়তো আমাদের বিদ্যমান সংবিধানের যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে, যেই সংবিধানের যেই দিকগুলোতে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা প্রতিফলন ঘটে, আওয়ামী লীগের ম্যানিফেস্টো না, বরং 71-এর মুক্তিযুদ্ধের যে জায়গাটা আছে সেটিকে অক্ষুণ্ণ রেখেই আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেটি 71-এর সাথে 24-এর এই যে চেতনা সেটিকে একসাথে ধারণ করবে। বাংলাদেশের সকল মানুষের, সকল কমিউনিটি এবং সকল ধর্ম, বর্ণ এবং গোষ্ঠীর যা আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন ঘটবে এবং একটি জায়গায় জাতিকে একতাবদ্ধ করবে, এমন একটি সংবিধান আমাদের প্রয়োজন। এমন সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই যে সংবিধান জাতিকে বিভক্ত করে ফেলে, বিভাজিত করে ফেলে। এই জন্য আমরা আসলে পুনর্লেখনের কথা বলছি। এবং আমরা যদি শুধু কিছু ধারা উপধারা চেঞ্জ করতে হয়, তাহলে হয়তোবা একটি সংবিধান সংস্কার কমিশন দিয়ে বা কিছু একটা করে হয়তো সেটা সম্ভব। কিন্তু আমরা যেটি চাই সেটি যে একেবারে গোড়া থেকে এই জিনিসটাকে ডিল করা, কারণ এটি একটি রাষ্ট্রের একেবারে মূল ভিত্তি। কাজে এই মূল ভিত্তি এটি যদি প্রবলেমেটিক হয়, তাহলে এই রাষ্ট্রকে বছরের পর বছর, যুগের পর যুগ সাফার করে যেতে হয়। এই সাফারিংস থেকে বের হয়ে আসার জন্য আসলে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে অনেক সময় অনেক রকম বিরোধিতা আমরা ফেস করছি, কিন্তু এই বিরোধিতার আসলে কিন্তু কোনো পয়েন্ট আমরা দেখি না। কারণ আমরা কিন্তু বলছি না আমি লিখবো, আমি তারিখ লিখবো, কে নাহিদ ইসলাম সংবিধান লিখবেন। নো, আমরা বলছি জনগণ যাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন তারাই সেই সংবিধান লিখবেন, এবং সেটা জনগণের উপর, সম্পূর্ণ জনগণের উপর আমরা ছেড়ে দিতে চাচ্ছি। এই জায়গাটাতে আসলে দ্বিমত করার আমরা কোনো জায়গা দেখি না, এবং এটি আমি মনে করি যে নতুন বন্দোবস্তের জন্য একটি ফরজে আইন টাইপের একটা ব্যাপার। তারেক রেজা, আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। যাব আরেকটা বিরতিতে। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন ভোটের ট্রেন। এবার দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজ জানাবো বাগেরহাট 2 সম্পর্কে। বাগেরহাট 2 সংসদীয় আসন 96, যার সীমানা বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে। এই বাগেরহাট 2-তে মোট ভোটার রয়েছে 3,20,141 জন, যেটি 2023 সালের হিসাব মতে। পুরুষ ভোটার 1,59,507 জন, নারী ভোটার রয়েছে কিছু বেশি 1,60,632 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এখানে 2 জন। শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্ব। কাল আবারও দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত শুভকামনা।